আসসালামু আলাইকুম। রেডি? আসবে। আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি ইচ্ছুক প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমের মধ্যে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, ক্লাসটি মূলত তাদের জন্য। আমি আছি এম এ সুফিয়ান সজীব। আমাদের ক্লাসটি আজকে 7:15 হওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি খুবই বাজে অবস্থা। সেটা হলো চারিদিকে শুধু আন্দোলন চলছে। আমি মিরপুর 10 নম্বর সিগন্যালে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, গাড়ি নিয়ে আসতে পারি নাই, বাট ফাইনালি আমি প্রায় 10-12 মিনিট লেট হয়েছে, আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। অন্যান্য দিন এরকম হবে না, এটা একটা দুর্যোগ। সো এটা তোমাকে অনগার্ড মানতেই হবে। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, দ্যাটস ওয়াই রাস্তা বন্ধ ছিল। ঠিক আছে, সবাই ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। আমাদের আজকে মূলত কোশ্চেন সলিউশন, অর্থাৎ কোন টাইপের প্রশ্ন হয় নার্সিং ভর্তি নার্সিং পরীক্ষায় কোন টাইপের প্রশ্ন হয় সেটা মূলত আজকে আমি দেখিয়ে দিব। তোমরা সবাই ক্লাসে জয়েন করো, ওকে? সবাই ক্লাসে জয়েন করো, ওকে। শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বের? সবাই একটু লক্ষ্য করো তো, সবাই এটার উত্তর দাও একদম প্রত্যেকে। যেহেতু আজকে আমি আবারও বলছি, আমরা মূলত আজকে নার্সিংয়ে কেমন প্রশ্ন হয় সেই প্রশ্নের প্যাটার্নগুলো দেখব, ঠিক আছে? সো এটা ফ্রি ক্লাস, তোমরা এটা সবাই উত্তর দেওয়ার ট্রাই করবা প্রত্যেকে। নিজেকে অত বেশি স্মার্ট ভাবার কিছু নাই, সবাই একটু উত্তর করার ট্রাই করো। সবাই উত্তর দাও। শব্দ নির্মাণ পদ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বে? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। সবাই একটু উত্তর দাও তো দেখি। ওকে, তাহলে শব্দ নির্মাণ হলো শব্দ নির্মাণ, আরেকটা হলো পদ নির্মাণ। হ্যাঁ, শব্দ নির্মাণ আর আরেকটা হলো পদ নির্মাণ। এই দুইটা ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। কোথায় আলোচিত হয় বলো তো? শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়, শব্দ বা রূপতত্ত্বে। সবাই ওকে? আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। ধ্বনি বা বর্ণ রিলেটেড টপিকসগুলো আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। বাক্য সংক্রান্ত বিষয় আলোচিত হয় বাক্যতত্ত্বে। হ্যাঁ, এর বাইরে পদ পরিবর্তন, পদক্রম, বিরাম চিহ্ন, জ্যোতিচ্ছিন্ন, উক্তি, এগুলো বাক্যতত্ত্বে। অর্থ থাকলে অর্থতত্ত্ব। এর বাইরে যা আছে সব শব্দ বা রূপতত্ত্ব। বিশেষ করে কোনো টপিকের সাথে যদি শব্দ কথা থাকে তাহলে বুঝবা এটা শব্দ বা রূপতত্ত্ব। হ্যাঁ, ফুলের গন্ধে মৌমাছি আসে, ফুলের কোন কারক? ফুলের গন্ধে মৌমাছি আসে, ফুলের কোন কারক? দেখি পারো কিনা সবাই। ফুলের গন্ধে মৌমাছি আসে, দেখি সব ফুলের কোন কারক? সবাই, ফুলের গন্ধে মৌমাছি আছে, ওকে? ফুলের গন্ধে মৌমাছি আসে, তাহলে ফুলের কোন কারক? সবাই 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফুলের গন্ধে মৌমাছি আসে, তাহলে গন্ধে মৌমাছি আসে, তাহলে ফুলের কারণে মৌমাছি আসে না। কখনো ফুলের কারণে মৌমাছি আসে নাই, আসছে কার কারণে বলতো? গন্ধের কারণে মৌমাছি আসে। তাহলে ফুলের সাথে মৌমাছি আসার কোনো সম্পর্ক নাই। মৌমাছি আসছে কার সাথে? গন্ধের কারণে মৌমাছি এসেছে। হ্যাঁ, তাহলে ফুল হলো এখানে কি পদ জানো? সম্বন্ধ পদ। লক্ষ্য করো, আমরা বললাম এরকম যে রহিমার ওড়না উঠছে, রহিমার ওড়না উঠছে। বলো তো কে উঠছে? ওড়না উঠতেছে, রহিমা কিন্তু উড়ে নাই। তাহলে লক্ষ্য করো, ওড়না উঠতেছে, উড়ার কাজ কে করতেছে? ওড়না। তাহলে রহিমার সাথে উড়ার কোনো সম্পর্ক নাই, রহিমার সাথে ওড়নার সম্পর্ক। এই জন্য এগুলোকে বলে সম্বন্ধ পদ। নতুন ব্যাকরণ অনুসারে এগুলোর নাম হলো সম্বন্ধ কারক। তাহলে এগুলোর নাম সম্বন্ধ পদ। হ্যাঁ, তাহলে লিখলে এরকম, সুফিয়ানের বান্ধবীর বেবি হয়েছে। সুফিয়ানের বান্ধবীর বেবি হয়েছে। লক্ষ্য করো, বেবি কার হয়েছে? বেবি হয়েছে বান্ধবীর।
কিন্তু সুফিয়ানের কোনো বেবি হয় নাই, বান্ধবীর বাচ্চা হয়েছে। এখানে সুফিয়ান তাহলে কোন পদ? সুফিয়ান হলো সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। সুফিয়ানের বান্ধবীর কি হয়েছে? বেবি হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে গন্ধের কারণে মৌমাছি আসছে, ফুলের কারণে মৌমাছি আসে নাই। ওকে। নদী মাতা যার, নদী মাতৃক, নদী মাতা যার, নদী মাতৃক, এটি কোন সমাস দেখি পারো কিনা সবাই? নদী মাতা যার কোন সমাস সবাই? সবাই সবাই উত্তর দাও। নদী মাতা যার, নদী মাতৃক, নদীকেও বোঝায় না, মাতৃককেও বোঝায় না, দেশকে বুঝাইছে। কাকে বুঝাইছে? দেশকে বুঝাইছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তৃতীয় পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস। মনে রাখবা, যা লেখা আছে তাদের কাউকে না বুঝায় যদি অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায় তাহলে আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। কি সমাস বলবো? বহুব্রীহি সমাস বলবো। যেমন আমরা বলতে পারি বেওয়ারিশ, নেই ওয়ারিশ যার, বেওয়ারিশ। হ্যাঁ, এটা একটা বহুব্রীহি সমাস। ওকে, আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো, চৌচালা, চৌচালা, চৌচালা বলতে চার চালকে বোঝায় না, ঘরকে বোঝায়। বেওয়ারিশ বলতে বেকে বোঝানো ওয়ারিশ, যে আর কোনো ওয়ারিশ নাই তাকে বেওয়ারিশ বলে। হ্যাঁ, চৌচালা। ওকে, দশানন, এরকম বহুব্রীহি সমাস। দশানন, 10 আনন যার। হ্যাঁ, রাবণকে বোঝাইছে। তৃতীয় কোনো পদকে বোঝাইলে আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। ওকে। 4 নাম্বার, ভবিষ্যৎকাল প্রকাশে যে শব্দটি ব্যবহার হয় তা হলো কোনটি দেখি তো? ভবিষ্যৎকাল ব্যবহারে যে শব্দটি ব্যবহার হয় দেখি পারো কিনা সবাই উত্তর দাও। সবাই সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও। তোমাদের মধ্যে উত্তর দেওয়ার প্রবণতা খুবই কম। তাহলে ভবিষ্যৎকাল বোঝায় সামনে, সামনে মানে কি কাল? ভবিষ্যৎকাল। সহজ জিনিস, ঠিক আছে। তারপর আসো, পধ্বনিটি যে শ্রেণীর অন্তর্গত, তাহলে কণ্ঠ আছে কি? কণ্ঠ, ক খ গ ঘ ঙ। হ্যাঁ, তালব্য, তালব্য চ ছ জ ঝ ইয়। মূর্ধা, মূর্ধা কি? ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। দন্ত, ত থ দ ধ দন্তন্য। ওষ্ঠ, প ফ ব ভ ম। তাহলে ওষ্ঠ কোনগুলো? এই প থেকে ম পর্যন্ত, এগুলোকে আমরা বলবো ওষ্ঠ। তাহলে প ধ্বনিটা হলো একটা কি বর্ণ? কোন শ্রেণী? ওষ্ঠ বর্গের অন্তর্গত, ওষ্ঠ। হ্যাঁ, দন্ত হলো ত দিয়ে শুরু হয়, তালব্য হলো চ দিয়ে শুরু হয়, কণ্ঠ হলো ক দিয়ে শুরু হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ক বর্গের নাম কণ্ঠ, চ বর্গের নাম তালব্য, ট বর্গের নাম মূর্ধা, ত বর্গের নাম দন্ত, প বর্গ ওষ্ঠ। কণ্ঠ ক, তালব্য চ, ট এর শেষ বর্ণ মূর্ধন্য, এই জন্য এটার নাম মূর্ধা। ত এর শেষ বর্ণ দন্তন্য, এই জন্য এটার নাম দন্ত। আর প ফ ব ম ওষ্ঠ। মনোযোগ শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো কিভাবে দেখি পারো কিনা সবাই উত্তর দাও। মনোযোগ, সবাই উত্তর দাও। সবাই, মনোযোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ কিভাবে হলো? সবাই উত্তর দাও। মনোযোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ কিভাবে হলো? আমরা অনেক সময় জানি ওকার সন্ধি বিচ্ছেদ, অথবা ওকার, ও অথবা ওকার ইকুয়াল টু কি হয়? বিসর্গ হয়, বিসর্গ সন্ধিতে। হ্যাঁ, অনুরূপভাবে মনোযোগ, তাহলে মন ওকারটারে বিসর্গ বানিয়ে দাও। মনোযোগ যোগ, আমরা
2 দিন আগেও আমি সেকেন্ড টাইম ব্যাচে পড়িয়েছিলাম এটা, মনে যদি কেউ থাকো এখানে ক্লাসটি করে থাকো পেইড ব্যাচে। ডিটেলস আমার ব্যাকরণ মানে হলো আমি এত সুন্দরভাবে গুছিয়ে দেই, তুমি দেখলে তুমি বলবো ওয়াও। এমন কোনো কঠিন টপিক নাই যেটা আমি সুন্দরভাবে গুছিয়ে দেই না। ওকে, তাহলে মনোযোগ, আমরা যদি বলতাম মনোহর, মনোহর হর, তাহলে কি হইতো? এই ওকারটা বিসর্গ বানিয়ে দাও, কি হবে? মনোযোগ হর, মনোযোগ হর, মনোহর। তাহলে মনোযোগ যোগ 1 নাম্বার সঠিক উত্তর। হ্যাঁ, ও অথবা ওকার অনেক সময় কি হয়ে যায়? বিসর্গ হয়ে যায়। ওটা হয় না, আমরা কি বলতে পারি? ওকার, ওকার, ওকার অনেক সময় বিসর্গ হয়। হ্যাঁ, মনোরম, অনুরূপ ভাবে তাহলে ওকারটাকে আমরা বিসর্গ বানিয়ে দিই, কি বলবো? মনোযোগ রম, মনোযোগ রম, মনোরম, মনোযোগ রম, মনোরম। ওকে, মনোযোগ রম, মনোরম, এই যে এটা উত্তর। আচ্ছা, আমরা যদি অনুরূপভাবে বলতাম তপবন, তপবন ওকারটা বিসর্গ বানিয়ে দাও, তাহলে কি হবে? তপ যোগ বন, তপ যোগ বন, তপবন। ওকে, প্রতিশব্দের ব্যবহার কিসের উপর নির্ভর করে? দেখি পারো কিনা, সবাই একটু ট্রাই করো, দেখি পারো কিনা সবাই। প্রতিশব্দের ব্যবহার কিসের উপর নির্ভর করে? সবাই ট্রাই করবা। প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে প্রসঙ্গের উপর। কোন বিষয়ে নিয়ে? প্রসঙ্গের উপর। হ্যাঁ, এটা আহামরি চলে আসছে হয়তো একবার, অতটা আহামরি, অতটা গুরুত্বপূর্ণ জিনিস না। হ্যাঁ, প্রতিশব্দ একই রকম শব্দ ব্যবহার কিসের উপর নির্ভর করে? প্রসঙ্গের উপর নির্ভর করে। ওকে, রোজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখি পারো কিনা, তোমরা পারবা। অনেকে আবেগে বইলা দিবে একটা শব্দ, সবাই। সবাই উত্তর দিয়ে দিবে। রোজা হলো আরবি শব্দ থেকে আসছে, তাই না? আরবি, কিন্তু ভুল। রোজা আসছে ফার্সি শব্দ থেকে। হ্যাঁ, রোজা আসছে কোন শব্দ থেকে? ফার্সি শব্দ থেকে। বলো, রোজা আসছে কোন শব্দ থেকে? ফার্সি শব্দ থেকে। কোনটা কোন দেশি শব্দ? এইরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষা কমন থাকবে। দম্পতি, জায়াপতি, দম্পতি, মনে রাখবা উভয় পদের প্রাধান্য পাইবে এবং ব্যাস বাক্যে এবং ও আর আসবে, তার নাম দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। দায়াপতি, দম্পতি, হ্যাঁ, এটা দ্বন্দ্ব সমাস। জায়াপতি, দম্পতি, সমস্ত পদে যতটা পদ থাকবে ব্যাস বাক্যে প্রত্যেকটার অর্থ প্রাধান্য পাবে, এটার নাম দ্বন্দ্ব সমাস। সঠিক বানানের শব্দটি হলো কি? সঠিক বানানের শব্দটি হলো, সঠিক বানান, এই লক্ষ্য করো, ধুলা কি কখনো তুমি দীর্ঘকার দিয়ে দেখছো? ধুলা বা ধুলো এরকম। মূলো কি কখনো দীর্ঘকার দিয়ে দেখছো? মূলো নো। গুলি কি কখনো আমরা দীর্ঘকার দিয়ে? গুলি হবে এইরকম। হ্যাঁ, মূল হবে রস্যকার, ধুলো হবে রস্যকার দিয়ে। তাহলে এটা দীর্ঘকার আছে ভুল, দীর্ঘিকার আছে ভুল, দীর্ঘকার আছে ভুল। তাহলে কোনটা সঠিক? মূলা, মূলো। মূলা থেকে আবার কি হয়? মূলো, অবশ্যই রস্যিকার। মূলা থেকে কি হবে? মূলো। বুঝছো? বুঝছো সবাই? বুঝছো সবাই? মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির উৎপত্তি কই থেকে হয়? মেঘ থেকে। মনে রাখবা, কোনো জায়গা থেকে কোনো যদি 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 সৃষ্টি হয়, কি বোঝায়? সৃষ্টি অথবা উৎপন্ন বোঝায়। উৎপন্ন, সৃষ্টি অথবা উৎপন্ন বুঝাইলে সেটা অবশ্যই অপাদান, সেটা অবশ্যই কি হবে? অপাদান। মনে রাখবা, মাইনাস ইকুয়াল টু অপাদান। মাইনাস বুঝাইলে কি কারক হবে? অপাদান কারক। আর প্লাস বুঝাইলে অধিকরণ। প্লাস বুঝাইলে কি হবে? বলো, অধিকরণ। প্লাস বুঝাইলে অধিকরণ। হ্যাঁ, যেমন আমি যদি বলি লেবুতে রস আছে, লেবুতে রস আছে, আছে মানে ভেতরে আছে, প্লাস অবস্থায় আছে লেবুতে, তাহলে এটা কি কারক হবে? বলো,
এটা হবে অধিকরণ কারক, এটা অধিকরণ। আর লেবুতে রস হয়, লেবুতে রস হয়, লেবুতে রস হয়, লেবুতে রস হয়। হয় বললে কি হবে? অপাদান। হয় বললে কি হবে? অপাদান। কারণ এখানে লেবু থেকে রসের উৎপত্তি হয়, এটা মাইনাস বোঝাইছে, আর এটা প্লাস অবস্থায় আছে। তাহলে কোনো জায়গায় যদি কোনো কিছু স্থির অবস্থায় থাকে তাহলে অধিকরণ, আর বের হইলে অপাদান। প্লাস অবস্থায় অধিকরণ, মাইনাস অবস্থায় অপাদান। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখানে কেউ নেই বাক্যটিতে। কেউ শব্দটি কোন সর্বনাম? কেউ, কোন, কিছু, এটা আত্মবাচক না। আত্মবাচক মানে সর্বনাম কোনগুলো জানো? স, স্বয়ং, স্বয়ং, হ্যাঁ, নিজ, খোদ, এগুলো হলো আত্মবাচক। হ্যাঁ, স্থানবাচক সর্বনাম এটা নাই। নির্দেশক সর্বনাম এই, এইটি, ওটি। অনির্দিষ্টবাচক সর্বনাম হলো কেউ, কেউ, কোন, কিছু, কেউ, কোন, হ্যাঁ, কিছু, এগুলো হলো অনির্দিষ্টতাবাচক সর্বনাম। এগুলোকে বলে অনির্দিষ্টতাবাচক সর্বনাম। সর্বনামের 10টা প্রকার আছে। আত্মবাচক সর্বনাম আছে, অন্যাদিবাচক সর্বনাম আছে, অনির্দিষ্টতাবাচক সর্বনাম আছে, হ্যাঁ, এরকম অনেক সর্বনাম আছে। আমরা এই সর্বনামের 10টা প্রকার আমরা একবার যদি মুখস্থ করি সারা জীবনের জন্য কাজে লাগবে। ওকে, বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি? বাক্যের অপরিহার্য যে অঙ্গটা মাস্ট, যেমন লক্ষ্য করো, তুমি কখনো বলতে পার, তুমি শুধু একটা জিনিস দিয়ে বললাম হেই যাও, 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 শুধু এইটুকুই বলেছো, শুধু এইটুকু কি বলেছো। ওকে, তাইলে এটা বাক্যের একটা কি? অপরিহার্য অঙ্গ। বলো, এটা বাক্যের একটা কি? অপরিহার্য অঙ্গ। যেমন যাও, যাও, খাও, এই বললাম, তাহলে এটা হলো ক্রিয়া। বলো, ক্রিয়া, শুধু ক্রিয়া দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। যেমন ইংরেজিতে বললাম ডু, ডু করো, গো কি করো? যাও, কাম কি করো? আসো। তাহলে কি বললাম? এই শুধু ভার্ব ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে ভার্বের বাংলা হলো ক্রিয়াপদ। তাহলে শুধু ক্রিয়াপদ বাক্যের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, অপরিহার্য অঙ্গ। প্রদীপ নিভে গেল কোন কালের উদাহরণ? দেখি পারো কিনা, সবাই উত্তর দাও। প্রদীপ নিভে গেল, সবাই। প্রদীপ নিভে গেল, এটি কোন কালের উদাহরণ? প্রদীপ নিভে গেল, নিত্যবৃত্ত অতীতকালের প্রতিদিনে আমি রোজ স্কুলে যেতাম, নিত্যবৃত্ত হবে না। বর্তমান, বর্তমান, শুরু, অতীতে শুরু, এখনো পড়তেছে। তাহলে সাধারণত প্রদীপ নিভে গেল, অলরেডি কাজটা হয়েছে। তাহলে এটা সাধারণ অতীত না দিয়ে আমরা পুরা ঘটিত অতীত দিতে পারি। হ্যাঁ, প্রদীপ নিভে গেল, পুরা ঘটিত অতীত দিতে পারি। কি দিতে পারি বলতো? তোমাদের ভাষায় কি হয় বলতো? তোমাদের ভাষায় কি হয় দেখি, পারো কিনা কেউ? 15 নাম্বার, কোনটার উত্তর দিলে অবশ্যই এরকম দিবা যে 15 নাম্বারের উত্তর ক, খ, গ, ঘ, যেটাই দাও। হ্যাঁ, তাহলে এটা সাধারণভাবে নিলে সাধারণ অতীত, কিন্তু প্রদীপ নিভে গেল, পুরা নিভে গেছে অলরেডি। তাহলে এটাকে আমরা বলবো কি? প্রদীপ নিভে গেল। দেখি তোমরা, তোমাদের ভাষায় কি 15 নাম্বারে কি উত্তর হবে? ঘটমান অতীত কেমনে হয়? নিত্যবৃত্ত অতীত কেমনে হয়? যা হয় না। সবাই 62 জন ক্লাস করছো, বাট তোমরা কেউ লাইক রিয়েক্ট দাও না, তাহলে মানুষ ভাববে এই ক্লাসটা কেউই করে না। ঠিক আছে, তাহলে প্রদীপ নিভে গেল, 15 নাম্বার উত্তর দাও। মানে এটা কেমনে কি এ হয়? কেমনে নিত্যবৃত্ত অতীত হয়? অতীতের অভ্যাস এটা না, ঘটমান অতীত এটা এটা হচ্ছে না। সাধারণ অতীত অথবা পুরা ঘটিত অতীত হবে, এর বাইরে তার কিছু হবে না। তাহলে প্রদীপ নিভে গেল, প্রদীপ নিভে গেল, এইটা নর্মালি পুরা ঘটিত অতীত, এটা না থাকলে আবার সাধারণ অতীত দিতে পারো। ঠিক আছে, প্রদীপ নিভে গেল। এই কালের যে প্রয়োগগুলো আছে এগুলো আমি লিখে দিব ক্লাসে, পেইড ব্যাচে, সহজ হবে। হ্যাঁ, বৃষ্টি হতে পারে, বাক্যটি হতে পারে কোন পদের উদাহরণ? বৃষ্টি হতে পারে, হ্যাঁ, এ হতে পারে এইটুক কিসের উদাহরণ? হতে পারে কি অব্যয়? না, কখনো অব্যয় না। দেখি তোমরা পারো কিনা। হতে পারে,
সবাই? তাহলে বৃষ্টি হতে পারে, তাহলে লক্ষ্য করো, হতে ক্রিয়া, পারেও ক্রিয়া, পাশাপাশি দুইটা ক্রিয়া, এটার নাম কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। এটা হলো অসমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া। তাহলে এটা বিশেষণ? নো বিশেষণ। এটা সর্বনাম? না। তাহলে এটা ক্রিয়া। কেমন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। বলো এটা কেমন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। পাশাপাশি দুইটি ক্রিয়া থাকলে যৌগিক ক্রিয়া। তো যৌগিক ক্রিয়া অপশনে নাই, এর জন্য কি হয়েছে? ক্রিয়া হয়েছে। ওকে, কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? দেখি পারো কিনা সবাই? কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? দেখি পারো কিনা? সবাই উত্তর দাও। তোমরা উত্তর, অনেক মানুষ কোথায় থেকে ক্লাস করতেছো তাই তো বুঝতে পারতেছি না। ঢাকা যোগায়, এটা তো কৃত প্রত্যয় না। হ্যাঁ, ইচ্ছা যোগক, এটা হবে না। তাহলে ফল যোগ অন, ফলন। পানি যোগতা, পান্তা, পানি যোগতা, পান্তা, পানি যোগতা, পান্তা। এখন তুলনামূলকভাবে যদি চিন্তা করি তাহলে কি প্রত্যয়, প্রত্যয়, হ্যাঁ, বাংলা কৃত প্রত্যয়, প্রত্যয় আছে কোনটায়? বাংলা কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় বুঝাইলে প্রথমটা তো ফলন, ফলন, ফলন এটা ক্রিয়া। পান্তা, পানি যোগতা, তা হয়, কিন্তু এটা পানি, পানি কি বাংলা কৃত প্রত্যয়? পান্তা, পানি যোগতা। এটা তো ফলন কৃত প্রত্যয়, ফল যোগ অন, ফলন। এই ফল তো আবার নাম, অন কৃত প্রত্যয়। ব্যতিক্রমে চিন্তা করলে আমাদের এইটাই উত্তর নিতে হয়। হ্যাঁ, তা প্রত্যয়, তা, হ্যাঁ, এখানে তা হলো বাংলা কৃত প্রত্যয়, পান্তাই হবে। ঠিক আছে, প্রকৃতি প্রত্যয় আমি পড়িয়ে দিব, তখন তোমরা সহজভাবে এগুলো বুঝতে পারবা। হ্যাঁ, এখন হুটহাট করে প্রকৃতি প্রত্যয় পড়াইতে গেলে তুমি কিছুই বুঝবা না। বানানটা যেমন দেখো, বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি? বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি বলো তো? বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি? ভুল উচ্চারণ কখন, আর সমাস না জানা, এরকম কিছু, যুক্তবর্ণ এরকম কিছু না, অর্থ না জানা। হ্যাঁ, অর্থ মানে এক একটা শব্দের অর্থ এক এক রকম হয়ে যায়, এক একটা শব্দের অর্থ কি হয়ে যায়? এক এক রকম হয়ে যায়। ওকে, তোমরা ভাইবো না, এটা জাস্ট আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি আর উত্তর বলে দিচ্ছি, বাট আমার ক্লাসের ধরন এরকম না। যারা আমার ক্লাস করো তোমরা আমার ক্লাস করতে করতে বেহুশ হয়ে যাও। হ্যাঁ, আমাদের আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক গ্রুপে দেখো, আই এডুকেশনের যে অফিসিয়াল গ্রুপটা আছে না, অফিসিয়াল গ্রুপটা আছে ওইখানে দেখো, অথবা আই এডুকেশনের যে নোট শেয়ার গ্রুপ আছে ওইখানে দেখো যে ভাইয়ার বাংলা ক্লাস কেমন নেই। হ্যাঁ, কত কিছু পড়াই, এটা জাস্ট তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। ওকে, বানানের অশুদ্ধির প্রধান কারণ হলো অর্থ না জানা। হ্যাঁ, কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কি? তাহলে কাজল আর কালো, কালো হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কাজল হলো অ্যাডজেক্টিভ, আর কাজল হলো নাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আছে আর নাউন আছে, নাউন আর অ্যাডজেক্টিভ মিলি হয় উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। হ্যাঁ, উপমান কর্মধারয়, তাহলে এটা হলো উপমান কর্মধারয়। আর উপমান কর্মধারয় কখনো কি থাকে না, মানে যাকে তুলনা করবা তার নাম থাকে না। যেমন কাজলের ন্যায় কালো, কি কালো সেটা নাই, তাহলে কাজলের ন্যায় কালো, কাজল কালো। হ্যাঁ, আর যদি বলতাম কাজল চোখ, তাহলে কাজলও বিশেষ্য, চোখও বিশেষ্য, তাহলে তখন হয়ে যেত উপমিত কর্মধারয়। হ্যাঁ, মনে রাখবা বিশেষণ থাকলেই তাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয়। বিশেষণ থাকলে আমরা তাকে বলবো উপমান কর্মধারয়। দুইটা পদের মধ্যে একটা যদি বিশেষণ থাকে, লক্ষ্য করো আমরা বললাম অনুরূপভাবে রক্ত লাল, রক্ত লাল বিশেষণ আছে, এই যে বিশেষণ আছে, রক্ত নাম আর লাল হলো বিশেষণ, বিশেষ্যের সাথে বিশেষণের সম্পর্ক হইলে আমরা তাকে উপমান কর্মধারয় বলবো। ওকে, রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? যৌগিক বাক্য। মনে রাখবা যৌগিক বাক্য হইতে হলে এবং ও আর তবে তারপর তথাপি এই ধরনের কোনো অব্যয় থাকতে হয় নাই। হ্যাঁ,
জটিল বাক্য হইলে একাধিক বাক্য যখন একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করে, এরকম কিছু নাই, সাপেক্ষ সর্বনাম থাকে, যেমন যে সে যা তা যখন তখন এরকম, হ্যাঁ, তাহলে এটার নাম রক্ষকী ভক্ষক। এটাকে আমরা সরল বাক্যে আইডেন্টিফাই করতে পারি। কি বাক্য বলো? সরল বাক্য। তাহলে গঠনগতভাবে শব্দ বাক্য তিন প্রকার। কি গতভাবে? গঠন অনুসারে বাক্য কত প্রকার? তিন প্রকার, এর বাইরে কোনো বাক্য নাই। তাহলে রক্ষকী ভক্ষক এটা সরল বাক্য। কোনো বাক্যে যদি এবং ও আর তবে তারপর তথাপি এগুলো থাকে আমরা তাকে বলবো যৌগিক বাক্য। হ্যাঁ, লক্ষ্য করো, টাকা দিলে ছাড়া পাবে, টাকা দিলে ছাড়া পাবে, ছাড়া পাবে, এটা একটা সরল বাক্য। হ্যাঁ, এটারে আমরা যৌগিক বানাই, টাকা দাও, হ্যাঁ, টাকা দাও কমা ছাড়া পাবে, ছাড়া পাবে, এটা হলো যৌগিক বাক্য। হ্যাঁ, এবার জটিল বানায়, যদি টাকা দাও, যদি টাকা দাও দাও তবে ছাড়া পাবে, তবে ছাড়া পাবে, যদি টাকা দাও তবে ছাড়া পাবে, যদি টাকা দাও তবে ছাড়া পাবে, যদি টাকা দাও, টাকা দিলে ছাড়া পাবে, এটা হলো সরল বাক্য। লক্ষ্য করো, কোনো কমা নাই এবং ও আর নাই, টাকা দাও ছাড়া পাবে, এখানে আমরা একটা তবে আনতে পারি, তাও এটা যৌগিক বাক্য হবে। টাকা দাও তবে ছাড়া পাবে, এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু এগুলো থাকলে যৌগিক বাক্য। আর যে সে যা তা যিনি তিনি যখন তখন যেমন তেমন যদিও তবুও, এই ধরনের সাপেক্ষ সর্বনাম থাকলে আমরা তাকে বলবো জটিল বাক্য। তাহলে একটা বাক্য সরল হইতে পারে, যৌগিক হতে পারে, জটিল হতে পারে, নির্ভর করবে তার ব্যবহারের উপর। কিসের উপর? নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ কোনটি? নিত্য। নিত্য স্ত্রীলিঙ্গের মধ্যে আছে সতীন, সৎমা, সধবা, বিধবা, দাই, এও, পেতনি, ডাইনি, শাকচুন্নি, কলঙ্কিনী, নর্তকী, এগুলো হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, পরি, অপ্সরা, ধ্বনি। হ্যাঁ, তাহলে নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সতীন, সৎমা, সধবা, দাই, এই সতীন, হ্যাঁ, নর্তকীয় নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়ে। হ্যাঁ, সতীন, সৎমা, শতবাস, দাই, এও, ওকে, পেতনি, ডাইনি, শাকচুন্নি, এগুলো সব নিত্য স্ত্রীবাচক শব্দ, মুখস্থ করতে। সদা সত্য কথা বলবে, মনে রাখবা, উপদেশ যখন ভবিষ্যৎকালে দিবা তখন সেটা আদেশ হবে, উপদেশ যখন ভবিষ্যৎকালে দিবা তখন সেটা আদেশ হবে। এগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এটা ব্যাখ্যা করে দিব। উপদেশ যখন ভবিষ্যৎকালে বলবো তখন সেটা আদেশ হবে। যেমন আজ্ঞাসূচক, কি সূচক বলো? আজ্ঞাসূচক, আজ্ঞাসূচক, আদেশ মানে কি? আজ্ঞাসূচক, আদেশ মানে আজ্ঞাসূচক। ওকে, তারপর আসো, ভাষা কি? দেখি পারো কিনা। ভাষা কি? দেখি পারো কিনা। ভাষা কি? এখানে এই অনুযায়ী কোনো উত্তর আছে? দেখি পারো কিনা। এখন অনেকগুলো, এখন কণ্ঠের উচ্চারণ হয় না, উচ্চারণের প্রতীক হয় না, ভাব সম্প্রসারণ, ধ্বনির সমষ্টি, মানে অনেকগুলো ধ্বনির যখন আমরা একসাথে একত্রিত করি তাহলে ধ্বনির সমষ্টি সঠিক উত্তর হবে। হ্যাঁ, এই অপশনগুলো থেকে চিন্তা করলে ঠিক আছে। তাহলে ভাষার বিজ্ঞানীর মতে ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি, ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি। অর্থবোধক, 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 অর্থবোধক ধ্বনির সমষ্টি, ধ্বনির সমষ্টি। ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি। ওকে, এগুলো আমরা পড়িয়ে দিব ক্লাসে। বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় কি? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে, অর্থবোধক শব্দকে কি বলা হয়? বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে কি বলে? সবাই বলো। বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত শব্দকে বলে মানে প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। হ্যাঁ, বাক্যের ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে ব্যবহৃত শব্দকে কি বলে? এরকম না, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ এক একটা পদ, প্রতিটি শব্দ এক একটা কি পদ? নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক? এখানে আরো কয়েকটা শব্দ আছে, নাটিকা, পুস্তিকা,
গীতিকা, মালিকা। নর্মালি কোন শব্দের শেষে ইকা থাকলে স্ত্রীদেরকে বোঝায়, যেমন নায়িকা, গায়িকা, সেবিকা। হ্যাঁ, ইকা থাকলে স্ত্রী বোঝায়, কিন্তু ইকা থাকবে স্ত্রীদেরকে বোঝাবে না, তখন সেটাকে বলবো আমরা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ইকা আছে কিন্তু স্ত্রী বোঝাবে না, কোন শব্দের শেষে ইকা থাকবে কিন্তু স্ত্রী বোঝাবে না, আমরা তাকে ওকে। তাহলে নাটিকা, কুস্তিকা, গীতিকা, মালিকা মনে রাখবা, ইকা আছে কিন্তু কোনো স্ত্রীদেরকে বোঝাবে না, আমরা তাকে বলবো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ইকা যুক্ত শব্দ যদি স্ত্রী না বোঝায়, ইকা যুক্ত শব্দ দ্বারা যদি স্ত্রী না বোঝায়, মানে কোন শব্দের শেষে ইকা থাইকা স্ত্রীদেরকে বোঝাবে না। লক্ষ্য করো, নাটিকা, গীত, পুস্তিকা, গীতিকা, মালিকা একটা দ্বারা স্ত্রী বোধের বোঝায় না, বস্তু বুঝায়। কি বুঝায় বলো? বস্তু। যদি ইকা যুক্ত শব্দ দ্বারা বস্তু বুঝায় তখন তাকে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ বলে। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হলো কোনটি? তাহলে ডাক্তার ডাকো, ডাক্তার এটা কর্মকারক। হ্যাঁ, ছাগলে কি না খায়? ছাগল হলো কর্তে, কিন্তু ছাগলে এটা আবার সপ্তমী। টাকায় টাকা আসে, টাকায় টাকা আসে। তাহলে অনামিকা বই পড়ছে, এই যে অনামিকা বই পড়তেছে, অনামিকা কর্তৃকারক এবং এখানে অনামিকার সাথে কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। তাইলে এটা হলো বি নাম্বার। হ্যাঁ, টাকায় টাকা আসে, টাকার দ্বারা টাকা আসে, টাকায় টাকা আনে, ওটা কর্তৃকারক হয় আবার করণকারক হয়। হ্যাঁ, এক এক সেন্সে এক এক রকম। তাহলে কিন্তু এখানে আবার বিভক্তি আছে, হ্যাঁ সপ্তমী বিভক্তি আছে, এই জন্য এটা বাদ দিয়ে দিছি। তাহলে এটাতে সপ্তমী বিভক্তি বাদ, এটা কর্মকারক আর এটা কর্তৃকারক। অনামিকা বই পড়ে, কর্তা অনামিকা এবং অনামিকা শূন্য বিভক্তি। ওকে। আমার যাওয়া হলো না বাক্যটিতে কোন বাচ্চার উদাহরণ? আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমার আসা হলো না। হ্যাঁ, এইরকম গুলোকে যখন বাক্যে যাওয়া হলো না, খাওয়া হলো না, একটা আছে কর্তৃবাচ্য আর একটা কর্তৃবাচ্য আর কর্তাবাচ্য একই জিনিস। হ্যাঁ, আর এটা হলো, এটাকে আমরা বলবো ভাববাচ্য। যাওয়া হলো না, আসা হলো না, খাওয়া হলো না, দেখা হলো না, তোমার কখন আসা হলো, তোমার কখন যাওয়া হবে, এইরকম বাচ্চাগুলোকে আমরা বলবো, মানে ক্রিয়াপদে যৌগিক ক্রিয়া থাকবে নর্মালি। কখন আসা হলো, আমার যাওয়া হবে না, খাওয়া হবে না, আসা হয়, যাওয়া হয়, আসতে হবে, যেতে হবে ইত্যাদি ক্রিয়া পজিটিভ বা নেগেটিভ, আই মিন হা বা নাবোধক ভাবে থাকলে আমরা তাকে বলবো ভাববাচ্য, আমরা তাকে বলবো ভাববাচ্য। কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক। কোনটি গুণবাচক বিশেষ্য? রূপবাচক একটা আছে, রূপবাচক বিশেষ্য একটা কি? রূপবাচক। হ্যাঁ, যেমন লাল এটা একটা রূপ, নীল এটা একটা রূপ, হ্যাঁ সবুজ এটা একটা রূপ। হ্যাঁ, লাল জামা, নীল নীল আকাশ, সবুজ মাঠ। তাহলে রূপবাচক, গঠন কখনো হবে না। হ্যাঁ, গঠন তো এটা গুণবাচক বিশেষ্য হয় না। হ্যাঁ, আচ্ছা গুণবাচক কি বিশেষ্য? আনন্দ হবে না, তাহলে লবণ হবে না। মিছিল, মিছিল তো এটা সমষ্টিবাচক। কি বাচক বলতো? কালেকটিভ নাউন, সমষ্টিবাচক, সমষ্টি, সমষ্টি। হ্যাঁ, তাহলে লবণ এটা হলো উপাদানবাচক। লবণ কি বাচক বলো? উপাদান, উপাদানবাচক বিশেষ্য। গঠন এটা ভাববাচক, ভাববাচক। তাহলে আনন্দ, মধুরতা, আনন্দ, মধুরতা। হ্যাঁ, তিক্ততা, তিক্ততা, তারুণ্য, যৌবন, এগুলো হলো গুণবাচক, মানে দেখতে বিশেষণের মতো। হ্যাঁ, কিন্তু আসলে নাম। যেমন আনন্দ দেখতে মনে হয় এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা এটা একটা বিশেষ্য। হ্যাঁ, তাইলে গঠন কোন ক্রিয়া শেষে ভোজন, গমন, গঠন, ভোজন, লক্ষ্য করো, ভোজন, ভোজন, গমন, ঠিক আছে, গঠন। ক্রিয়ার শেষে যদি ওয়া অন আ থাকে, কোন ক্রিয়ার শেষে ওয়া অথবা অন অথবা আ, যেমন দেখা। হ্যাঁ, তাহলে এগুলো থাকলে এটাকে বলে ভাববাচক বিশেষ্য। হ্যাঁ, আর মিছিল, মাহফিল, জনতা, পঞ্চাশ এগুলো হলো সমষ্টিবাচক। আর তেল, নুন, মাটি, পানি, বায়ু এগুলো হলো উপাদানবাচক। এর বাইরে এটা আছে আনন্দ। হ্যাঁ, যে বিশেষণ দেখতে বিশেষণের মতো কিন্তু বিশেষণ না, বিশেষণ থেকে তৈরি বিশেষ্য। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? পাশাপাশি দুইটি ক্রিয়া থাকবে, পাশাপাশি দুইটি ক্রিয়া থাকলে তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। পাশাপাশি, পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে, দুটি ক্রিয়া থাকবে, ক্রিয়া থাকবে।
পাশাপাশি দুটি ক্রিয়া থাকবে তাকে বলে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, তাহলে ডিগবাজি খাওয়া, ডিগবাজি কোনো ক্রিয়া না, খাওয়া ক্রিয়া। হ্যাঁ, বৃদ্ধি পাওয়া, পাওয়া ক্রিয়া। উদয় হওয়া, মরে যাওয়া, মরা কোনো ক্রিয়া না, যাওয়া ক্রিয়া। হ্যাঁ, উদয়, উদয় মানে উঠা, হওয়া মানে উঠা, তাহলে এটা হলো এইটা পাশাপাশি দুইটা ক্রিয়া, পাশাপাশি দুইটা ক্রিয়া। হ্যাঁ, উদয় হওয়া, উদয় হওয়া, বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, হয় না হওয়া কাছাকাছি, তাহলে পাশাপাশি সূর্য উদয় হয়েছে, উদয় হওয়া। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো কি, লক্ষ্য করো। হ্যালো, আমি ক্লাসে, হ্যালো, ওকে, তাহলে লক্ষ্য করো পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে আমরা তাকে বলবো যৌগিক ক্রিয়া। পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে আমরা তাকে কি বলবো, যৌগিক ক্রিয়া। পাশাপাশি দুইটা ক্রিয়া থাকলে আমরা তাকে বলবো যৌগিক ক্রিয়া। হ্যালো, হ্যাঁ বলেন, আমি ক্লাসে। ঠিক আছে, আমি ক্লাসে ভাই। হ্যাঁ, শুদ্ধ বানান কোনটি দেখি, শুদ্ধ বানান কোনটি? তাহলে শিরপীড়া, শিরপীড়া, শির এরকম, শির মানে মাথা, পীড়া, শিরপীড়া, তাহলে শিরপীড়া এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, এই যে শিরপীড়া, হ্যাঁ শিরপীড়া, শিরপীড়া। হ্যাঁ, শিরপীড়া লিখছো? ওকে, তাহলে মূল কথা ছিল আমাদের আজকের ক্লাসটির ইয়ে ছিল, আজকের ক্লাসটা জাস্ট তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন দেখিয়ে দেওয়া। মূলত আমরা আগে কোশ্চেনগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় আমরা তোমাদেরকে দেখাবো, আর এগুলো যখন ক্লাস শুরু হবে তখন টপিক ওয়াইজ যখন ক্লাস শুরু হবে তখন খুব ইজিলি তোমরা সব কিছু বুঝতে পারবা। হ্যাঁ, আজকে নাথিং এলস, আজকে শুধু দেখিয়ে দিয়েছি নার্সিংয়ে কোন ধরনের প্রশ্ন হয়, এর বাইরে আর কিছু না। ওকে, সো সবাই পড়াশোনা করো, যাদের লক্ষ্য নার্সিং এখন থেকে পড়াশোনা করো। সিম্পল একটা কথা বলি, সেটা হলো কোনো কিছুই পড়াশোনার ছাড়া অর্জন করা পসিবল না। সো যে যাই করতে চাও না কেন পড়াশোনা করো। হ্যাঁ, এই নার্সিং অনেকে নার্স ছিটকায়, বাট আসলে এখানে চান্স পাওয়া অনেক কঠিন যদি রেগুলার পড়াশোনা না করো। যাদের সত্যিকার অর্থে লক্ষ্য এইটা, তোমরা ভালোভাবে পরিশ্রম করো, প্রস্তুতি নাও, ইনশাল্লাহ যার যেটা প্রস্তুত মানে স্বপ্ন সে অনুযায়ী পরিশ্রম করো, আল্লাহ অবশ্যই দিবেন আজ বা কাল। সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য আর কোনো দিন অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।